হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার। আমি বলবো? হ্যাঁ। আচ্ছা, আমার এজ হচ্ছে বর্তমানে ২১ আর আমার হচ্ছে গিয়ে যখন আমার এজ ছিল হচ্ছে 16 তো তখন থেকে হচ্ছে আমার একটা ছেলের সাথে মানে সম্পর্ক ছিল বর্তমানে ৫ একটু বছর আমি একটু ধরে। আরেকটু জোরে শুনতে পারলে ভালো হতো, কেমন? একটু আচ্ছা, মাউথপিসের কাছে এসে। হ্যাঁ। আমার বর্তমান এজ হচ্ছে ২১। 21 হ্যাঁ। আর যখন আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয় তখন আমার এজ ছিল হচ্ছে 16। 15। আচ্ছা। 15 না, সরি 16। 16 ছিল। আচ্ছা। আচ্ছা, তো আমাদের সম্পর্ক হচ্ছে ৪ মাস পর থেকে আমাদের মধ্যে আর কি ফিজিক্যালি সম্পর্কটা হয়। আচ্ছা। তো ২০২৩ সালে আমি হইতেছি একবার মানে প্রেগনেন্ট হয়ে যাই, তো এটা আবার অ্যাবর্শন করাই। প্রেগনেন্ট হওয়ার পর কি হচ্ছে? ওটাকে অ্যাবর্শন করাও? জি জি। আচ্ছা। তো ওর সাথে আমার সবকিছু ঠিকঠাক ছিল, ঝামেলাও ছিল। তো হুট করে হচ্ছে মানে এই মাসে হচ্ছে আগস্টের ২২ তারিখে ওর সাথে আমার একটু মানে নর্মাল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। দেন ও হচ্ছে ডাইরেক্ট বলে আমার সাথে সম্পর্ক রাখবে না। তো আমার কথা হচ্ছে যে ৫ বছর সম্পর্ক তুমি কেন মানে আমাদের মধ্যে এরকম সম্পর্ক তুমি কেন রাখবে না? তো এটা নিয়ে ওর সাথে আমার গ্যাঞ্জামও হয়। তো তারপর আমি কিছুদিন আগে শুনতে পারি যে আমার সাথে ওর হচ্ছে গিয়ে আগস্টের ২২ তারিখে ঝগড়াটা হয়। ও হচ্ছে আগস্টের ১৯ তারিখে একটা মেয়ের সাথে রিলেশনশিপে চলে যায়। আর ওই মেয়ের সাথে ২ মাসের পরিচয়। তো এখন হচ্ছে আমার যে প্রবলেমটা হইতেছে, আমি অনেকভাবে ওর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি, কোনোভাবে আমার সাথে সম্পর্ক রাখবে না। আমি ওর ফ্যামিলি পর্যন্ত কথা বলছি, বাট কোনো কাজ হচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমার অনেক প্রবলেম হইতেছে। আমি পড়ালেখা মন বসাতে পারতেছি না, আমি ঘুমাতে পারতেছি না, আমার খাওয়া দাওয়া পুরোই অফ। তোমার বাসায় কে কে আছেন? আমার বাসায় আমার বোন আছে, আমার ফ্যামিলি, আম্মু আব্বু সবাই আছে। ওরা কি তোমার এই সম্পর্কটার কথা জানে? জি। সবাই জানে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং তোমার যার সঙ্গে সম্পর্ক আছে বা ছিল, ও কি বাসায় আসা যাওয়া করতো? মানে পরিবার ওকে চেনে? না না, মানে ওই রকমটা না, কিন্তু আমি ওর ফ্যামিলিতে আর কি আসা যাওয়া করতাম, যেটা ওর ফ্যামিলি জানে না। আচ্ছা, ওর ফ্যামিলির সঙ্গে তোমার পরিচয় হয়েছে, কিন্তু ও হ্যাঁ হ্যাঁ। ছেলেটি তোমার পরিবারের সাথে এত পরিচিত হয়নি, তাই তো? মানে মোটামুটি আমাদের মধ্যে পরিচয়, মানে ফ্যামিলি দিক দিয়ে। মানে ওরা চিনতো ওকে? হ্যাঁ হ্যাঁ, চিনে, আমার ফ্যামিলি ওকে চিনে, ওর ফ্যামিলিও আমাকে চিনে। আচ্ছা আচ্ছা। দুই পরিবারই দুই পরিবারকে চেনে, এবং বেশ লম্বা একটা সময় তোমাদের ২০০০ কত বললে? ২০ 2020 থেকে 25 চলছে এখন, ৫ বছরের সম্পর্ক। এবং তোমাদের সম্পর্কটা যখন চলছিল তখন কেমন চলছিল? ওটার মধ্যেও কি একটু উত্থান পতন হতো? ওর মানে টানাপোড়েন হতো ব্যবহার কিনা? খুব খারাপ ছিল। ও হচ্ছে মানে মেয়েদের সাথে অনেক বেশি কথা বলতো, মানে ঘুম বা সবকিছু উল্টাপাল্টা ছিল। আমি ওকে মানাতে মানাতে সবকিছু ঠিক করে নিয়ে আসছি। ও জব করতো না, আমি ওকে জবও করাইছি। কি করিয়েছো? মানে জব করতে ওকে আর কি মানে জোর করা, তুই জব করতেছে বর্তমানে। আচ্ছা, তুমি ওকে উৎসাহিত করেছো জবে ঢোকার জন্য, তাই তো? জি। তোমাদের দুজনের বয়স কত বললে? তোমার তো তখন 16 ছিল। হ্যাঁ, তখন ওর হয়তো বা 20 এরকম। মানে তোমাদের দুজনের 4 বছরের গ্যাপ? হ্যাঁ হ্যাঁ, 3 থেকে 4। সো এখন হাউ ওল্ড ইজ হি নাও, ছেলেটি? বুঝিনি। ছেলেটির এখন বয়স কত? এখন ওর কত হবে, 25 প্লাস। ও কিছু করছে? জি, বর্তমানে জব করতেছে। জব করছে। ওকে। তোমরা কি একটু স্বপ্ন দেখছিলে যে একসঙ্গে বিয়ে হ্যাঁ, করবে, মানে থাকবে? আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল, মানে ফ্যামিলি পর্যন্ত চলে গেছিল যে আমাদের স্টাডি শেষ হলে আমরা বিয়ে করব, আচ্ছা, এমন আচ্ছা। একটা কথা। তো হুট করে সবকিছু এলোমেলো হয়ে গেছে। কোন কোন একটা ঘটনার কথা বললে যেটা থেকে ও ভীষণ বেঁকে বসলো, সেই হ্যাঁ। ঘটনাটা যদি আরেকবার একটু শুনি আমরা, খুব ভালো আচ্ছা, হয়। যেটা হয়, ও আমাকে আর কি লাঞ্চের জন্য বাইরে নিয়ে যায়, ওখান থেকে ব্যাক করার পর আমাকে নর্মালি বলতেছে ওর সাথে আমার কোনো কিছু ভালো যাচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে তুমি, আমি একটা জায়গা থেকে ঘুরে আসছি, মুড ভালো, তো তুমি কেন এখন এটা বলে খারাপ করতেছো? আর 5 বছরে কেন বলনি, 5 বছর পর কেন বলতেছো? এই টপিক নিয়ে ওর সাথে আমার আর কি আরো কিছু ঝামেলা হয় যে আমি নাকি ওর ফ্যামিলিকে লাইক করি না। ওর ফ্যামিলিকে লাইক না করার পিছনে একটা কারণ আছে, যে তোর ফ্যামিলি মানে যেহেতু মানে প্রেমের সম্পর্ক ছিল, ওর আম্মু আমাকে পছন্দ করতো না। ওর মা পছন্দ করতেন না? না। আচ্ছা, কিন্তু সেটা সে রিসেন্টলি তোমাকে বললো, আগে বলেনি? না না। তো আমি মনে করছিলাম যেটা ফ্যামিলিগত প্রবলেম, আমি অনেকবার জানার ট্রাই করি ওর আম্মুর সাথে, ওর ফ্যামিলির সাথে, অনেকজনের সাথে কথা বলি। পরবর্তীতে তারা বলতেছে এমন কিছুই না, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে ও একটা অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে।
এখানে মানে আমাদের ফ্যামিলির কিছু ঝামেলা রোল হয় ছিল দুদিন না, আগে। ফ্যামিলির কোনো ভূমিকা ছিল এই জায়গাতে? হ্যাঁ, ফ্যামিলি ওকে সাপোর্ট করতেছে। আচ্ছা, ওদের কোনো আপত্তি নেই ও যদি অন্য একটি মেয়ের সাথে না এখন না না সম্পর্ক করে? ওকে, না। তাহলে তোমার আজকে প্রশ্নটা কি বলো তো? এখন আমার যে প্রবলেমটা হইতেছে যে আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমি ঘুমাতে পারতেছি তুমি না, কি মানে কিভাবে আমি তোমার এখান থেকে মুভ অনও করতে পারতেছি না। আমি কি চাইতেছি আমি নিজেও বুঝতেছি না। আমার এমন একটা সময় হয় যে আমি ভালো থাকি, হুট করে আমার কান্না এসে পড়ে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। খুবই স্বাভাবিক। ঠিক আছে, তুমি একটু নিজের যত্ন তো নিতে হবে, একটু লাইনে থাকো কষ্ট করে, আমাদের অতিথিরা একটু প্রশ্ন করবেন তোমাকে। হ্যাঁ, একটু লাইনে থাকো মানজিয়া। আচ্ছা, একটু জানতে চাচ্ছি, আপনার যখন খুব খারাপ লাগে কারোর সাথে কি শেয়ার করেন আপনার খারাপ লাগার জায়গাটা? হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। আমি অনেকবার সুসাইড করতে চাইছি, আমার ফ্রেন্ডরা আমাকে অনেক কিছু বলে বুঝিয়েছে। আচ্ছা, পরিবারে কারোর সাথে, আপনার বাবা মা বোন না তাদের সাথে না? আম্মুর সাথে না? না, কারোর সাথে না। আচ্ছা, আপনি বলছিলেন সুইসাইডের জায়গায়, লাস্ট কবে আপনি ট্রাই করেছিলেন? আমার এখনো এমনটা হয় যে আমি কিছু একটা করে বসি। মনে হয় আপনার? জি। কখনো কি অ্যাটেম্প নিয়েছিলেন? হ্যাঁ। কতদিন আগে? এটা হচ্ছে এই মাসের 19 তারিখ, সরি 19 তারিখ না 18 তারিখ। গত মাসের? না, এই মাসের। আচ্ছা, আপনি কি এটা ফার্স্ট টাইম করেছেন নাকি এর আগেও আপনার মানে আগেও এরকম সেলফ হার্মিং হিস্ট্রি আছে? বুঝিনি। আপনি কি ফার্স্ট টাইম নিজেকে হার্ম করা ট্রাই করেছেন নাকি এর আগেও আপনার এই যে? না, আগে থেকে। আগে থেকে বলতে কত আগে থেকে? মানে 5 বছর যাবত ওর সাথে সম্পর্কে আমার সাথে অনেক ঝামেলা হয়েছে। 2023 আমার অবস্থা এমন ছিল যে আমি ফ্যামিলিকে শেয়ার করতে পারতেছি না, অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি অনেকবার চাইছি। আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে আম্মুর সাথে আপনার সম্পর্কটা কেমন? মোটামুটি, মানে আমি কখনো কিছু শেয়ার করতে পারি না। তো এটা কি আমার বোঝার জন্য একটু খুলে বলবেন কেমন? আমি ছোট থেকে অন্যরকম, মানে আমি কখনো কিছু শেয়ার করতে পারি না। কি মানে কি হয় যখন আপনি শেয়ার করেন বা করতেন তখন আম্মু কিভাবে রেসপন্স করতো? এমন তো মানে বলতে পারতেছি না, যদি আমি কখনো তাকে কোনো কিছু শেয়ার করিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম কি ধরনের কথা শেয়ার করতে গেলে উনি শুনতে চান না? আমি কখনো কিছু বলিনি তাকে আমার লাইফ নিয়ে কোনো কিছু। আর তোমার এই সম্পর্কের কথাটা জানতেন না উনি? হ্যাঁ, জানতো, মানে কিছুটা আস্তে আস্তে তারা জানে। যখন উনি জানতেন, উনি তো জানতেন, উনি ওনার এই ব্যাপারে ওনার মতামতটা কি ছিল? যেহেতু ওকে আমরা অনেক ভালো জানতাম, আমার ফ্যামিলি অনেক ভালো জানতো, তো ওইটা নিয়ে কোনো কথা বলেনি। আর ওর ফ্যামিলি থেকে যেহেতু আমার ফ্যামিলির সাথে কথা বলতে, সরি একটু বোঝা গেল না, আর একটু জোরে বলো। ওর ফ্যামিলি থেকে যখন আমার ফ্যামিলিতে কথা বলে, তো আম্মু তখন জানতে পারে যে ও ভালো, বা ওর সম্পর্কে ভালোই শুনছে সবসময় আমার মুখ থেকে, যতটুকু আমি শেয়ার তাকে করতে পারছি। তো ওভাবেই ওকে ভালোই জানতো। ওকে ভালোই জানতো আম্মু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন মঞ্জি? আর একটু লাইনে থাকো, রাজুর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনার কষ্টের কথাগুলো শেয়ার করার জন্য, এবং আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি অনেকটা বারাক্রান্ত। আপনার একটু আমি জানতে চাইবো যে বর্তমানে যদি বলা হয় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি কি করেন? আমি তেমন কিছুই করি না, আর বর্তমানে আমার এখন কোনো কিছু ভালো লাগতেছে না। ওকে, আর ক্যারিয়ার নিয়ে কিছু ভেবেছেন বা ভবিষ্যতের কোনো প্ল্যান কি করা ছিল কখনো বা এখন আছে? হ্যালো, তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো মানে পরিকল্পনা আছে কি? ওর সাথে ছিল সেটা নাকি? না, নিজেকে নিয়ে একটা? হ্যাঁ, নিজেকে নিয়ে অনেক কিছু ছিল। এখন আমি তো পড়ালেখাই করতে পারতেছি না, আমি স্কুল যেতে পারতেছি আচ্ছা না। আচ্ছা, ওকে। এখন তুমি এখনো পড়ার মধ্যেই আছো না? জি। কি পড়ছো? মানে কি পড়ছো সাবজেক্ট বলতে হবে না, কোন লেভেলে? 9th সেমিস্টার? না না না, ক্লাস 9 এ। আমার একটু গ্যাপ দিছিল। ও, তোমার গ্যাপ গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, একটু আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তোমার বাবা মার বন্ধুত্বটা কেমন দেখেছো ছোটবেলা থেকে? মানে আমার সাথে? না না, ওদের দুজনের মধ্যে। ভালো। সরি? ভালো। ভালো বলতে?
মানে ভালো সম্পর্ক তাদের। মানে ভালোটা একটু যদি ব্যাখ্যা করো তাহলে আর একটু বুঝতে পারবো। মানে তাদের সাথে তো সবসময় ভালো কিছুই, মানে ভালো কিছু দেখে আসছি। সেটা যদি একটু ব্যাখ্যা করো, ভালো বলতে তুমি কি মিন করছো? আমি আসলে বুঝিনি। তাদের দুজনের বন্ধুত্বটা তুমি বলে যে ভালো বন্ধুত্ব দেখেছো তাদের মধ্যে, তাই তো? হ্যাঁ। মানে কোন জিনিসগুলো তোমার মনে হচ্ছে এগুলো থাকলে দুজনের স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বটা যে ভালো আছে এটা বোঝা যায়? কোন কোন দৃশ্যগুলো দেখে বড় হয়েছো? আমি মানে যা দেখছি ভালো দেখছি, আমি কখনো খারাপ কিছু দেখিনি। আমি তো খারাপটা জানতে চাইনি, আমি ভালোটাই জানতে চেয়েছি। কি কি ভালো দৃশ্য দেখেছো যেটা আমরা বাবা মাকে ইন্টারঅ্যাক্ট করতে দেখি না? সো তুমি তোমার আমাদের বাচ্চাদের মনেও জিনিসগুলো কিন্তু একদম হয় না ছাপা, মানে ছাপা হয়ে থাকে, প্রিন্টেড হয়ে থাকে। তাদের দুজনকে তুমি তাদের দুজনের ইন্টারাকশনগুলো দেখতে তোমার কেমন লাগতো? মানে কোন জিনিসগুলোকে খুব ভাল লাগতো? তাদের কেয়ারিং নিশ্চয় ছিল, তাদের মানে দুজনের বন্ধুত্ব, কোন কোন জিনিসটা তোমাকে খুব মানে খুব উল্লেখ করার মতো মনে হয়েছে? মানে আমার বাবা আমার আম্মুকে বুঝে, বা আমার আম্মু আমার বাবাকে বুঝে, বা আমাদের ফ্যামিলির যদি কোনো প্রবলেম হয় এটা দুজনকে আর কি বুঝে। তারা যে বোঝে সেটা তুমি বুঝতে কেমন করে? মানে যে জিনিসটা আমাদের জন্য ভালো সবসময় তারা সেটাই করে আসছে। যেটা তোমাদের জন্য ভালো সেটা করেছেন, কিন্তু তাদের ভালোবাসাটা কেমন? তাদের আবেগের প্রকাশটা কেমন? পরস্পরের প্রতি কিভাবে প্রকাশ করতেন সেটা? মানে আমাদের যখন যেটা দরকার তারা সেটা তো তোমাদের দরকারের মধ্যে আসলো, কিন্তু তাদের ইন্টারঅ্যাকশন গুলো, নিজেদের সাথে নিজেদের আবেগগুলো কিভাবে প্রকাশ করতেন? আসলে আমি এটা বলতে পারতেছি না। ধরো মার কখনো একটু শরীরটা খারাপ হলো, বাবা সেবা করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। বাবা সেবা করতেন? জি হ্যাঁ, সেবা করেছেন, বাবা দেখেছো? হ্যাঁ। ওকে, মানে তুমি তো একটু বললে যে মার সাথে তোমার সম্পর্কটা অত ভালো না, সেটা কেন বলো তো? আমি কখনো কিছু শেয়ার করতে পারিনি, আমি কখনো মানে চাইনি নিজে থেকে কিছু শেয়ার করতে। সেটা কারণটা কি? মানে আমার ভালো লাগে না, আমার বোনদের কেউ না। তোমার বোনদের কেউ না। বোনদের কেউ না? না, আমি যদি কোনো কিছু শেয়ার করে থাকি আমি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারতাম, আর কাউকে না। আচ্ছা, তোমার ভাই বোন কতজন? 3 বোন 1 ভাই। তোমার কত কত নাম্বার সন্তান তুমি? 3 নাম্বার। 3 নাম্বার? জি 3 বোনের পরে ভাই হয়েছে? জি। তো বাবা মা একটা ছেলে চাইছিলেন? জি। ছেলে চাইছিলেন তারা? যদি এটা বলতে অনেক মানে বড় হয়ে যাবে, মানে জিনিসটা অন্য দিকে চলে যাবে। হ্যাঁ বা না বললেই তো হবে, এত কিছু লাগবে? হ্যাঁ। হ্যাঁ। তোমার থেকে তোমার ছোট ভাইটা কত ছোট? 5-6। 5-6। ও যখন হলো তখন তুমি তো 5-6 বছরের একটি মেয়ে। হ্যাঁ হ্যাঁ। তো বাড়িতে সবাই খুব খুশি। এরপর থেকে কি একটু তোমার মানে কি কি মনে হতো? তোমার নিজেকে একটু, তোমার আদরটা একটু কমে গেছিল নাকি কেমন লাগতো? হ্যাঁ একটু তো কমছে। আচ্ছা, ওকে। আর বোনদের সাথে তোমার সম্পর্ক মানে ওদের সাথে শেয়ার করতে পারতে ছোটবেলা না থেকে? না না। ওদের সাথেও না? না। তার মানে খুব একা বড় হয়েছো তুমি, খুব নির্ভরশীল হয়ে গেছিলে তোমার ছেলেটির সঙ্গে যে সম্পর্ক ছিল? হ্যাঁ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা শেষ করেছি। অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করে ফেললাম, অনেক কষ্ট দিয়ে ফেললাম। আশা করছি তুমি ক্ষমা করবে আমাদেরকে। আর আমরা আলোচনা করছি, তুমি আমাদের আলোচনা শোনো। আমাদের সবার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা রইল। ওকে, সো রাজু আগে বলতে চাও? ওকে, সো এই যে যিনি ফোন দিলেন তার একটা বিষয় আমি খেয়াল করলাম যে তার একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের পরেই বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ওই সময়টাই, যেটাকে আমরা 18 বছর বলি, ওই সময়টাই কিন্তু এই 18 তো অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্ট পিরিয়ড 18 বছরের আগে আমি বলছি। তো 16 বছর বয়সে আর কি, 17 বছর বা 16 বছর তার ছিল। তো এই 16 ছিল। হ্যাঁ 16 ছিল। তো এই সময়টায় তার এই ধরনের একটা সম্পর্কের সাথে জড়িয়ে যায়। আর আপনি যেটা বললেন যে একটা অনেক সময় ডিপেন্ডেন্সি তৈরি হয়,
তো সেই জায়গা থেকে সে বারবার যেটা বলতে চাচ্ছিল যে আমি কারোর সাথে কথা বলতে পারি না। ইভেন আমরা দেখি কি যে আমাদের যে প্যারেন্টাল ফিগার যারা থাকে তাদের ভিতরে বাবা মারাই একটু থাকে যাদের সাথে আমরা খোলামেলা কথা বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম সে যেটা শেয়ার করলো যে আমি কারোর সাথেই কথা বলতে পারি না, হয়তো বন্ধুবান্ধব থাকলে সেক্ষেত্রে কিছু কিছু কথা হয়তো বা সে বলতে পারে। তো এখানে একটা অপশন হতে পারে তার মনের কথাগুলো, তার বারাক্রান্ত এবং যে কষ্টের কথাগুলো যদি এমন কেউ থাকে যে তার কথাগুলো গোপন রাখবে, তাকে একটু বলা, হয়তোবা এর মাধ্যমে হয়তো তার একটা সমাধান বা সলিউশন চলে আসতে পারে, সে নিজেকে বুঝতে পারবে অন্তত আমার বর্তমান অবস্থাটা কেমন যাচ্ছে। আর একটা বিষয় যেটা আমি পোস্ট করেছিলাম যে তার সেলফ হার্মের বিষয়গুলো বা হিস্ট্রির কথা সে শেয়ার করে, সুইসাইডাল একটা বিষয় তার ভিতরে আছে। তো ওই জায়গা থেকে আজকের যেই অবস্থায় আছে ক্লাস 9-এ পড়ে, সে আগামী 2 বছর বা 5 বছর যে সময়টা আসবে তখন সে তাকে কোথায় দেখতে চায়। তো যদি দেখতে হয় সেক্ষেত্রে আমার কি করণীয়, এই ক্ষেত্রে আমি একটা বিষয় রিকমেন্ড করতে চাই আমার জায়গা থেকে। আমার কাছে মনে হয়েছে যে সে বেশ কিছু কমপ্লেক্স ট্রমা আমরা অনেক ক্ষেত্রে বলি যে একটা মানসিক আঘাত হয়, হয়তো বা এই রিলেশনশিপের ভিতরেই বিভিন্ন রকমের আঘাতের যে প্রক্রিয়াগুলো তার সাথে হয়েছে এবং তার ভিতর দিয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্ট, আমি এটা বলছি যে এই অবস্থায় তার কথাগুলো বলা দরকার। খুব কাছের যদি কেউ থাকে সেটা ভালো যে তার কথাগুলো গোপন রাখবে, যেহেতু স্টুডেন্ট সেক্ষেত্রে প্রফেশনাল সাহায্য নিতে গেলেও তার হয়তো বা একটা ফাইন্যান্সিয়াল বিষয় চলে আসবে। তো সব থেকে ভালো হবে যদি প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে পারে, তার মনের কথাগুলো, কষ্টগুলো, যেই ঘটনাগুলো তার ক্ষেত্রে হয়েছে বলতে পারে, হয়তো বা এখানে তার একটা নিজের ভিতরে একটা হিলিং তৈরি হবে। এবং সেই হিলিংটা এমনও হতে পারে যে অনেক সময় হয় কি আমাদের লাইফ ম্যানেজমেন্টটা করা দরকার হয়, যেটা সে প্রথমেই শুরু করেছিল, যেটা খাওয়া দাওয়া ঘুম কোনোটাই ঠিক নেই, হয়তো বা এই জায়গাতে এইভাবে একটা প্রফেশনাল হেল্প নিলে তার জন্য হেল্পফুল হবে। এছাড়া খুব বেশি মনটা যদি অস্থির থাকে, মনটা যদি অনেক বেশি ভাবে, তাহলে সেক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে যেগুলো এখন ইউটিউবে অ্যাভেলেবেল আছে, খুব সহজেই একটু সার্চ দিয়ে দেখা যায়। বাসাতে বসে সে এই রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করতে পারে। ওকে, অনেকবারই সুইসাইড অ্যাটেম্প করেছে বললো না? বেশ কয়েকবার। থ্যাংক ইউ আসাদ, সুন্দর করে বলছিলেন। যেটা ম্যাম বলছিলেন যে ডিপেন্ডেন্সির জায়গাটা, এবং মানে ধরে নিচ্ছি, মানে আমি পুরোপুরি ক্লিয়ার না, তারপরেও যে যেহেতু মার সাথে একটা দূরত্ব, আমাদের কিন্তু সেম জেন্ডার, মা মেয়ে, বাবা ছেলে, বা না হলেও অপোজিট জেন্ডারের প্রতি হলেও কিন্তু আমাদের একটু প্যারেন্টসের প্রতি একটা ডিপেন্ডেন্সি থাকে। যখন সেই জায়গাটা আমরা ছোটবেলা থেকে পাই না, উনি বলছিলেন যে বলতে ভালো লাগে না, তো এখন হয়তো এই মুহূর্তে উনি যে স্টেটে আছেন, উনি চিন্তা করার জায়গাটাতে এভাবে পারছেন না বা কষ্ট হচ্ছে। অবশ্যই ছোটবেলায় কখনো কখনো আমার বাচ্চা হিসেবে কিন্তু বলি, আবেগগুলো প্রকাশ করি, তো তখন দেখা যায় যে অনেক সময় আমাদের আবেগগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এবং ওনার আগে 2টো বোন আছে, হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে হতে পারে যে ছোটবেলা থেকে ওনার আবেগগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এবং অনেক সময় যখন এরকমটা আমরা বাবা মার কাছ থেকে পাই, তখন আমি নিজে নিজে ডিসাইড করি মনে মনে যে ছোটবেলায়, যে তখন আমার লজিক্যাল ব্রেন এভাবে ডেভেলপ থাকে না যে আমাকে কেউ ধরবে না, আদর করবে না, তো আমাকে নিজেকেই নিজে সামলাতে হবে, তখন আমরা একাই বাঁচতে হবে। তখন আমি প্যারেন্টসের সাথে একটা দূরত্ব চলে যায়, বা ফ্যামিলি মেম্বারদের সাথে আমি আর বলি না, কারণ বললে ভয় লাগে যে আমাকে হয়তো জাজ করা হবে বা আমার আবেগটাকে গুরুত্ব দেওয়া হবে না। সেই জায়গা থেকে উনি যখন একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, বয়সন্ধিকালে 16 বছর বয়সে একটা পার্সনকে পেয়েছেন যে তার কথা শুনছে, আমরা সবাই কিন্তু চাই যে আমাদেরকে কেউ দেখুক, আমার কথা কেউ শুনুক, আমাকে কেউ ফিল করুক। সো এই জায়গাটা যখন একটা মানুষের কাছে পেয়েছে, তাকে ঘিরে তার ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে, তার ভালো লাগা মন্দ লাগা। তো এই সময় যেটা হয় যে এই যে ছোটবেলার চাইল্ডহুডের আনমেট নিড, যে এটা সরি একটু ইন্টারাপ্ট করছি, খুব খুব দ্রুত কিন্তু ওরা শারীরিক সম্পর্ক চলে গেছে ওরখানে, কিন্তু ঠিক এখানে শুধু শরীরের চাহিদা না, এটা কিন্তু একটা অ্যাটাচমেন্টের চাহিদা থেকেও কিন্তু আমরা মানে এক্স্যাক্টলি ঘটনা ঘটাই। সেটাই, যে অ্যাটাচমেন্টের যে নিডটা থাকে, নিড ফর লাভ, ভালোবাসা, যত্ন, হ্যাঁ, এগুলো, এবং এটার কারণে খুব দ্রুত রিলেশনশিপে চলে যাওয়া, ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যাওয়া, প্রোটেকশন, রিস্কি বিহেভিয়ারে চলে গেছেন। অবভিয়াসলি এগুলো কোনোটাই তার মানে
কনশাস চয়েস ছিল না, এগুলা ছোটবেলা থেকে এই নিডগুলো জমে জমে একটা পর্যায়ে একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই মুহূর্তে ওনাকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটা বলি যে মানে উনি অনেক বেশি কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন এবং খুব রিসেন্ট টাইমে ব্রেকআপ হয়েছে এবং একটা বিট্রায়ালের ভিতর দিয়েও যাচ্ছেন। 5 বছরের সম্পর্ক ছিল, হুট করে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক। তো এই মুহূর্তে উনি বিভিন্ন ধরনের আবেগের ভিতর দিয়ে যেতে পারে, হতে পারে যে মানতে পারছেন না, যেটাকে আমরা ডিনায়াল বলি, খুব রাগ কাজ করতে পারে নিজের প্রতি, অন্যের প্রতি, অনেক সময় সৃষ্টিকর্তার প্রতিও রাগ কাজ করে, আমার সাথে কেন এরকম হলো, বার্গেনও করতে পারেন যে আমি যদি সম্পর্কটাতে চলে যেতাম। তো যেটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের আবেগের ভিতর দিয়ে যাচ্ছে। এই সময়টাতে আমরা বলবো যে মেজর কোনো ডিসিশন না নিতে। এই সময় দেখা যায় যে আমরা একটা ডিপেন্ডেন্সি রোমান্টিক রিলেশনশিপে ব্রেকআপ হলে হিল না হয়, যেটা ম্যাডাম ব্রেকের সময় আপনিও ডিসকাস করছিলেন যে অতীতের সম্পর্কের তিক্ততা কাটিয়ে উঠতে না উঠতে আমরা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। তখন হয় কি অতীতের সম্পর্কের যে তিক্ততা সেটাও রয়ে গেছে, এই মানুষটাকে তখন আর আমরা অ্যাজ আ হোল প্রেজেন্ট মোমেন্ট থেকে দেখতে পারি না। আমি অতীতের ভয় থেকে, ও যদি ছেড়ে চলে যায়, ও যদি আমার সাথে আবার চিট করে, ভয় থেকে। সো এই সম্পর্কগুলো আসলে ভালনারেবিলিটি থেকে যায় এবং ওই সম্পর্কে দেখা যায় আবার মিস্টেক হয় এবং এই সম্পর্কগুলো সব ক্ষেত্রে না, তবে মেজরিটি অফ দ্য কেসেসে যেটা হয় যে বেশি দিন সাস্টেন করে না। সো এটা আরেকটা আঘাত হিসেবে রয়ে যায়। এবং অনেক সময় এই সময় অনেকে জব সুইচ করে, ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দেয়, মেজর ডিসিশন নেয়। তো এই ডিসিশনগুলো আপাতত না নেওয়া, এগুলো থেকে একটু বিরত থাকা। ম্যাম যেটা বলছিলেন যে একটু নিজের সাথে কানেক্টেড হওয়া, নিজের সেলফকে একটু আদর করা। উনি অনেক বেশি পার্টনারের জন্য করেছেন যতটুকু বুঝেছি, জবের জন্য ইন্সপায়ার করা। সো ওনার ভিতরে একটা নার্চারিং সেলফ আছে যে অন্যকে টেক কেয়ার করতে পারে। সো এখন সেই সেলফটা দিয়ে নিজেকে একটু ভালোবাসা, যত্ন করা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সেলফ হার্মের জায়গাটা আসলে যেটা আসাদ বলছিলেন যে কাউন্সিলিং সেবাটা আসলে হেল্প করতে পারে, যেহেতু ফ্যামিলিতে একটা কোর জায়গা, দিন শেষে এখানে আসি। সো এখানে যদি বলার জায়গাটা না থাকে, অবশ্যই কাউন্সিলিংয়ের সাপোর্টটা ইম্পর্টেন্ট। আর একটু সময় লাগবে, মানে এই যে কষ্টটা, এই কষ্টটাকে একটু ধারণ করাটাও এটা আমাদেরকে শিখায় জীবনে। আমরা ছোটবেলা থেকে অনেক প্রোটেক্টেড ওয়েতে বড় হই, কিন্তু এই যে ধাক্কাগুলো আমরা খাই, ব্রেকআপ হয়, তো যেটা হয় এটার মাধ্যমে আমাদের ভিতরে কিন্তু আস্তে আস্তে আমরা শিখি যে কষ্টটাকে একটু ধরে রাখা, ওইটা ম্যানেজ করা, রেগুলেট করা। সো একটু সময় লাগবে। হ্যাঁ, আমি জাস্ট দুটো জিনিস অ্যাড করতে চাচ্ছি। একটা হচ্ছে যে ও থার্ড গার্ল চাইল্ড, তৃতীয় মেয়ে সন্তান, ওনারা কিন্তু ছেলের জন্য ট্রাই করছেন। তো অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্টরা এসে বলে যে আমি যখন হয়েছি তখন তারা একটু মানে হতাশ হয়েছেন, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন। তো ওটা সম্ভবত কোনো একটা পয়েন্টে শুনে থাকতে পারে যে ওরা মেয়ে চাচ্ছিল না, ওরা একটা ছেলে চাচ্ছিল। ওর যে সুইসাইডাল মানে অ্যাকশনগুলোতে যাচ্ছে, সেটা কিন্তু এটার একটা ইন্ডিকেশন। হ্যাঁ, মানে আনওয়ান্টেড ফিল করা, আনডিজায়ারেবল ফিল করা, এটা কিন্তু রিপিটেডলি ও কিন্তু সেলফ হার্ম করে। তো সেইটার সাথে কিন্তু ওর যে থার্ড গার্ল চাইল্ড, মানে আমি জিজ্ঞেস করিনি কারণ এটা খুব সেন্সিটিভ কথা, সেন্সিটিভ প্রশ্ন হতো, সময়ও অনেক হয়ে যাচ্ছিল। সো ডেফিনেটলি ও শুনেছে যে দে ওয়ার এক্সপেক্টিং আ বয় চাইল্ড এবং দে ট্রাইড এগেইন অ্যান্ড দে হ্যাড আ বয় চাইল্ড। তো তারপরে আবার একটা ভাই হলো, সেখানে কিন্তু আরও একটা একাকিত্ব তৈরি হওয়ার কথা ওর ভেতরে। সো খুব একা ভেতরে, আমার সেটা মনে হচ্ছে, ভেরি লোনলি ইনসাইড। সেই জন্য একটু আঁকড়ে ধরেছিল ওর বয়ফ্রেন্ডকে। আর একটু আমার মনে হচ্ছে একটু সাইকিয়াট্রিক হেল্প লাগবে। তোমরা হয়তো ওটা ভেবেছো কিনা আমি জানি না, কারণ যেহেতু সুইসাইডের এতগুলো ইতিহাস আছে, আমার মনে হয় যে শুধু সাইকোলজিস্ট না, ওটা সাইকিয়াট্রিক হেল্পটা, কারণ ও লাইফটা রিস্কে আছে আর কি। মানে আমি খুবই রেকমেন্ড করবো স্ট্রংলি যে শি শুড বি অন মেডিকেশন ফর সাম টাইম, কারণ ওর জীবনটা খুব ইম্পর্টেন্ট। জি ম্যাম, মানে ঠিকই বলে, মানে এক্স্যাক্টলি জায়গাটাতেই ছিলেন যে আসলে সেলফ হার্মের জায়গা যেহেতু আছে।